স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, দেশের কৃষি খাতের নানা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ এগ্রো কেমিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি KSM মুস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। আপনাকে ধন্যবাদ আপনাদের সাথে সংযুক্ত করার জন্য। জি ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান, আপনাদের বেশ অনেক দিনের একটা দাবি ছিল কীটনাশক উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের। সেই দাবিটা সরকার শুনেছে এবং এই বাজেটে সম্পূর্ণ প্রত্যাহার করেছে। সরকারের এই যে মনোভাব, ইতিবাচক যে মনোভাব দেশের কৃষি খাতের কি ধরনের অবদান রাখবে? ধন্যবাদ। আমি প্রথমে আপনার মাধ্যমে এই অনুষ্ঠানে আমি মাননীয় অর্থমন্ত্রী, NBR এর চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেকগুলো দাবি দেওয়া করে আসছি। তার মধ্যে একটি অন্যতম ছিল যে ভ্যাট আমাদের অযৌক্তিকভাবে ছিল, যেহেতু এটা উৎপাদিত পণ্যের ওপর ভ্যাট নাই, তো কাঁচামালের ওপর ভ্যাট কিভাবে হয়। এটা আমরা মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বলার পরপরই উনি বলেছেন যে এটা তোমরা দেখো। পরবর্তীতে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তো সবসময় স্থানীয় উৎপাদনের পক্ষে, তিনি যখন আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন তখনও তিনি বলেছেন যে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি করতে হবে, সেলফ রেগুলেশন করতে হবে, ডিরেগুলেশন করতে হবে। এটা একটা ভালো কাজ হয়েছে। এখন আপনি জানতে চাচ্ছেন এর ফলে আমাদের কি হবে। এটা আমাদের ছিলই অযৌক্তিক যে কাঁচামালের উপর এটা ভ্যাট হয় না, সেটা প্রত্যাহার করাতে এটা আমাদের আরও কিছু দাবি দেওয়া আমাদের আছে, যেগুলো আমরা সময়ের মধ্য দিয়ে হবে। আমাদের এই জিনিসটা আমাদের আমদানি করে এই চাহিদা পূরণ করা এবং গুণগত মান ঠিক রাখা এবং পরিবেশ ঠিক রাখা সম্ভব না। এটা স্থানীয়ভাবে উৎপাদন করলে এর মান নিয়ন্ত্রণ করা যাবে। পরিবেশের জন্য যেগুলো খারাপ, বিদেশে উৎপাদন করলে ধরেন আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। যে ভ্যাটটা প্রত্যাহার করা হলো কাঁচামাল 36টি কাঁচামাল আমদানির উপরে, এর সুবিধাটা আসলে আপনারা কতটুকু নিতে পারবেন? এর সুবিধা হবে, আমার দীর্ঘদিন এগুলো এই 58% পর্যন্ত ছিল, সেখানে এবার ভ্যাটটা প্রত্যাহার করা হয়েছে এবং কাস্টম ডিউটিতেও কিছু পরিবর্তন আসছে। তা আমরা সম্পূর্ণ যখনই যারা আমদানি করে নিয়ে আসছে তার সঙ্গে উৎপাদনকারীরা যদি আপনার তুলনামূলক সুবিধা বেশি না পায় তাহলে উৎপাদন কেন করবে? এই জায়গাটা লেভেল প্লেন ফিল্ডটা তৈরি করতে হবে, তাহলেই স্থানীয় শিল্পের বিকাশ হবে এবং স্থানীয়ভাবে উৎপাদিত হলেই এর দামও কমবে, মান নিয়ন্ত্রিত হবে, এখান থেকে উৎপাদন করে বিদেশে রপ্তানি করা যাবে। আমাদের ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে কি হলো দেখেন, আমরা 80 সালে যেই না আইন পরিবর্তন করলাম, আমাদের এখন ধরেন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট উৎপাদন হয় দেশে প্রায় 40,000 কোটি টাকার। তা আমরা যদি উৎপাদন না করতাম, এটা তো আমদানি করে আনতে হতো। তাহলে যে জিনিস 40,000 কোটি টাকায় আমরা এখানে উৎপাদন করছি, সেটা আমদানি করলে তো কমপক্ষে দ্বিগুণ দামে কেনা লাগতো। সেই জায়গায় আমরা অ্যাগ্রো কেমিক্যালসে এটার একটা বিরাট সুযোগ আছে সামনে। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারকে অনুরোধ করব যে আরও যেগুলো দাবি দেওয়া আমাদের আছে। যে আমাদের বর্তমান সরকার কৃষির বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে এবং আমরা দেখেছি যে দায়িত্ব নেওয়ার পর থেকেই কৃষি খাতের উন্নয়নে সরকার যা যা করণীয় সবই করছে। বর্তমানে আমাদের দেশের কৃষি খাতের কি অবস্থা আসলে? না, আপনি যথার্থ বলছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, কৃষকদের কৃষি কার্ড দিচ্ছেন এবং স্থানীয় উৎপাদন এগুলোকে তিনি হাত দিয়েছেন। আমাদের কিন্তু কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করার যে প্রাথমিক কাজ যেটা, সেগুলো কিন্তু আমাদের হয়ে আছে। যেমন ধরুন কৃষি শিক্ষা, আমাদের দেশে অনেক খ্যাতনামা কৃষি বিশ্ববিদ্যালয় বহু আগে থেকে, স্বাধীনতার আগে থেকে এবং প্রাচীনতম আপনার কৃষি বিশ্ববিদ্যালয়, যেমন ধরুন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা 1938 সালে করা। তারপরে আপনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, এছাড়াও আরও অন্যান্য কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয় রয়ে গেছে। এগুলো কিন্তু একটা প্রাথমিক কাজ, শিক্ষাটা ঠিক করা। তাদের অবদানটা আসলে কি, যে গবেষণা উদ্ভাবনে বাংলাদেশ এই মুহূর্তে আসলে আপনার কাছে কি মনে হয় কতটা পিছিয়ে বা এগিয়ে আছে? না, আমি বলবো যে আমাদের অন্যান্য শিক্ষার চেয়ে আপনার কৃষি শিক্ষাটা একটা সমন্বিত শিক্ষা হয়েছে। যেমন ধরুন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট বেরোচ্ছে, তারা গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছে এবং চাকরিটাও কিন্তু নিশ্চিত। আর নিশ্চিত তারা হলে ধরেন কৃষি বিষয়ক গবেষণা আছে, ধান গবেষণা, কৃষি গবেষণা, পাট গবেষণা, ইক্ষু গবেষণা, চা গবেষণা, এই যে বিভিন্ন কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রায় 17টার মতো আপনার সংস্থা আছে যারা কোনো না কোনোভাবে কৃষি সম্প্রসারণ এগুলোর সাথে জড়িত। তাহলে ধরুন শিক্ষা, গবেষণা এবং সম্প্রসারণ, এটা কিন্তু সমন্বয় আছে কৃষিতে। ফলে আমাদের
স্বাধীনতার পরে যে জনসংখ্যার যে জায়গায় ছিলাম আমরা, আর ফসলের যে উৎপাদনশীলতা ছিল সেটা যদি ঠিক থাকতো, ওইটাই যদি থাকতো, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের দেশে এত 18 কোটি মানুষের খাবার সংস্থান করতে পারতাম না। এবং 18 কোটি মানুষের খাবার কিন্তু বিদেশ থেকে আমদানি করে আনাও সম্ভব না। তাহলে জাতের উদ্ভাবন হয়েছে, আপনার গবেষণাতে ভালো করেছে, সম্প্রসারণে কৃষক চাষ প্রণালী শিখেছে, কিন্তু যে জায়গায় আমরা যেতে পারি নাই সেটা হলো শিল্পায়ন। দেখুন, আমাদের এই পৃথিবীটা এই অর্থনৈতিকভাবে এক দেশ আর এক দেশ থেকে যে ধনী গরিব হয়ে গেল, এটার প্রধান কারণই কিন্তু শিল্পায়ন। ইউরোপে যখন শিল্প বিপ্লব হলো তখন ওই দেশগুলো উন্নত হলো। প্রথমে ডাচরা ছিল সবচেয়ে উন্নত, ডাচের প্রযুক্তিরা ব্রিটিশরা নিয়ে যায়। আমি 18 সালে আগের কথা বলছি। ব্রিটিশরা পরবর্তীতে সাম্রাজ্যবাদী দিয়ে সারা পৃথিবীতে তাদের শিল্পের কাঁচামাল নেবার জন্যই কিন্তু আমাদের দেশ, এই ভারতবর্ষ তারা আক্রমণ করেছে, 200 বছর শাসন করেছে। তাহলে শিল্পায়নই যেহেতু একটা রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে, আমরা কিন্তু কৃষিকে ঘিরে ওই শিল্পের জায়গায়। আপনার কাছে কি মনে হয় আসলে এখানে আমাদের ব্যর্থতাটা কোথায়? আমাদের কৃষি, আমাদের মাঠ আছে, আমাদের কৃষক আছে, আমাদের লোকবল আছে, তারপরেও কেন কৃষিতে আমরা, কৃষকের উন্নয়নের একটা বিষয় আছে, কৃষকের ভাগ্য কি উন্নয়ন হয়েছে বাংলাদেশে? না, কৃষকের ভাগ্যের উন্নয়ন হয়নি। যদি পরিসংখ্যান দিয়ে দেখেন তাহলে আমাদের দেশের দরিদ্র মানুষের সংখ্যা কৃষি শ্রমিক এবং কৃষক। আমাদের ধরুন যে মানুষ ওয়ার্কফোর্স যেটা আছে, আপনার লেবার সার্ভে অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ে 44% একটু বেশি হলো শ্রমশক্তি কৃষি পেশার সাথে। তারা মৎস্য চাষ, প্রাণী সম্পদ প্রতিপালন এবং কৃষি চাষবাস এগুলোর সাথে জড়িত শ্রমিক এবং চাষবাস, এবং এরাই কিন্তু দরিদ্র মানুষ। তো দরিদ্র হওয়ার কারণ কি? তাদের হাতে যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে পারেনি। সে যে চাষবাস করছে সেই চাষের বাজারজাতকরণ ব্যবস্থাপনায় একটা ব্যাপক রকমের ত্রুটি আছে। সেটা হলো আমরা মধ্যস্বত্বভোগীর কাছে জিম্মি হয়ে যাচ্ছি। আমরা যদি একটু ভিতরে ঢুকি, মূল্যস্ফীতির যে উচ্চ মূল্যস্ফীতিতে আমরা ভুগছি, আমরা গ্রাহক যে ক্রেতা বা আমরা, আমাদের পকেট থেকে কিন্তু টাকাটা যাচ্ছে, কিন্তু এই ন্যায্য মূল্যের যে বিষয়টা বললেন, কৃষক কি সেই ন্যায্য মূল্যটা পায়? আমরা যে টাকাটা দিচ্ছি সেটা যদি সমানভাবে মধ্যস্থভোগীর এতে না যেয়ে যদি আসলে কৃষকের পকেটে যেত, তাহলে কি কৃষকের ভাগ্য? অবশ্যই আপনি যদি কৃষকের পণ্য বিক্রয়ের যদি বহুবিধ জায়গা থাকে, তখন তার দামাদামি করার সুযোগ থাকে। এটা তো যারা ক্রয় করতেছে মধ্যস্বত্বভোগীর কাছে জিম্মি হয়ে গেছে। আপনি যদি কৃষকের উৎপাদিত পণ্য আপনি বিদেশে ব্যাপক রপ্তানি করতে পারতেন, কৃষকের উৎপাদিত পণ্য দ্বারা যদি শিল্প তৈরি করতে পারতেন, কৃষি প্রক্রিয়াজাতকরণ যদি ব্যাপকভাবে সংস্কার করতে পারতেন গ্রামে গঞ্জে, তাহলে কৃষক কিন্তু ওই মধ্যস্বত্বভোগীর কাছে জিম্মি থাকতো না। এই শিল্পায়নের জায়গাটা কৃষিকে ঘিরে আমরা এটা করি নাই। ফলে দেখুন হচ্ছে কি, গ্রাম থেকে আপনার মানুষ শহরে চলে আসছে, এবং সে যেহেতু শিল্পে যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই, ফলে তার চাকরিটা সে সেবা ক্ষেত্রে চলে যাচ্ছে। যেমন ঢাকা শহরে ধরেন 20 লক্ষ রিক্সা চালক, এরা গ্রাম থেকে চলে আসছে। আপনার পরিসংখ্যানে আসছে প্রায় 60%-এর উপরে আপনার এই 55 বছরের গ্রামের মানুষ শহরে চলে আসছে। গ্রামে কিন্তু আপনার একটা শিক্ষকেরাও গ্রামে থাকে না, এরা উপজেলায় থাকে, শহরে থাকে, জেলা শহর থেকে ঢাকা শহরে চলে আসছে। শুধু ঢাকা শহরে কত কোটি মানুষের বসবাস, একটা মহাদেশেও মনে হয় এত মানুষ নাই। যে আপনি যদি ওই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় দেখেন, বাংলাদেশের ক্যাপিটালে এত মানুষ থাকে। তাহলে এই মানুষগুলোকে আপনি যে এখানে কেন্দ্রীভূত করছেন, এদের যদি কর্মসুযোগ সৃষ্টি না করেন, তাহলে তো এরা ছোটোখাটো দোকান, দারোয়ান, রাস্তার ফুটপাত দখল, ম্যানহোল চুরি করে বিক্রি করা, এই যে পেশার যে স্থানান্তর হবে, এটা কে করবে? এটা সরকার এবং রাষ্ট্রেরই কাজ। এখন এই কৃষির শিল্পায়নটা আমরা যেহেতু এতদিন হয়নি, এখন এই মুহূর্তে আসলে খুবই জরুরি। সেক্ষেত্রে আসলে সরকারের কি করণীয়? কৃষি শিল্প বলতে আপনার কৃষকের ফসল উৎপাদনে কি কি লাগে সেই শিল্পটা করতে হবে। কৃষি শিল্প বলতে কৃষকের উৎপাদিত পণ্য যেগুলো শিল্প প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে স্থানীয় চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে যেতে পারে, এই দুই ধরনের শিল্পে আমাদের হাত দিতে হবে। তাহলেই গ্রামভিত্তিক যে অর্থনীতির যে চাকাটা ঘুরে যাবে, গ্রামভিত্তিক হবে। আপনি ধরুন গ্রামেই যদি আমাদের এই যে আমরা যেগুলো আমদানি করে নিয়ে আসছি, সেগুলো যদি আমরা শিল্প কলকারখানা যদি আমরা গ্রামভিত্তিক ওই দিকে নিতে পারি, কৃষকের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাতকরণকে যদি আমরা আকর্ষণীয় করে দিতে পারি, যে এলাকায় যে ফসল উৎপাদিত হয়, যে ফসল দ্বারা শিল্প হতে পারে, সেই অঞ্চলকে যদি ট্যাক্স হ্যাভেন হিসেবে ডিক্লার দেওয়া যায় যে এই এলাকায় যদি শিল্প করেন আপনারা হলো আগামী 10 বছর 20 বছর আপনাকে এই সুবিধা দেওয়া হবে। তারপরে এগ্রি ট্যুরিজম
আমাদের দেশে অর্থনীতির আগামীতে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কৃষিকে ঘিরে আপনি ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে নিয়ে আসতে পারেন। তার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, তারপরে আপনার অবকাঠামো, এগুলোতে হাত দিতে হবে। আমাদের ধরে ধরে ঠিক করতে হবে। আপনি যেটা বলছেন যে কৃষিকে ঘিরে আমরা কি করতে পারি, কৃষির ভবিষ্যৎ আমি সবসময় আপনার এখানেও বলি কৃষির ভবিষ্যৎ হলো কৃষি প্রক্রিয়াজাতকরণ। আমাদের কয়টা প্রক্রিয়াজাতকরণ শিল্প আমরা করতে পেরেছি, আর শিল্পপতি যারা বিনিয়োগকারী উদ্যোক্তা তারা কেন এখানে বিনিয়োগ করবে? বিনিয়োগকে যদি আমরা সেইভাবে আকর্ষণীয় করে দিতে না পারি, আর কৃষকের উৎপাদিত পণ্য কোনটা দ্বারা শিল্প হবে কোনটা দ্বারা হবে না সেই গবেষণাটা কোথায়? সেই গবেষণাটা দরকার। যে আমরা দেখেছি যে আমাদের এই যে রপ্তানির যে বৈচিত্র্যকরণের কথা বলে বা বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর যে বিষয়টা আসে, সেখানে কৃষি একটা বড় অবদান রাখতে পারে আমাদের দেশ থেকে। সেক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কোথায় আছে এবং সম্ভাবনাটাও কতটুকু? চ্যালেঞ্জটা হলো যখনই আমরা কৃষি পণ্য অন্য দেশে রপ্তানি করতে যাব, সেই দেশের কিছু রেগুলেটরি ব্যারিয়ার আছে। যেমন ধরেন আমাদের দেশে যে এত ভালো আম হচ্ছে, বিভিন্ন কাঁঠাল হচ্ছে, বিভিন্ন ফল ফুল শাকসবজি যেগুলো আছে, এগুলো যখন আপনি বিদেশে নিয়ে যাবেন, তাদের দেশের যে খাদ্য তালিকার মধ্যে সেগুলো খাদ্য হিসেবে তারা গ্রহণ করে কিনা, ফুড টক্সিসিটি, আমাদের যে খাদ্যের মধ্যে যে খাদ্য চেনের মধ্যে যে টক্সিক জিনিস যদি ঢুকে যায়, সেটা যদি আপনার কোনো ল্যাবরেটরি না থাকে যেটা আপনার পরিমাপ করে দিতে পারে, এই অবকাঠামোগুলো আমাদের করতে হবে। যখনই আপনি বলতে পারবেন যে আমার এই ফুড খাদ্যটা নিরাপদ খাদ্য সবাই নিতে চায়। আমরা নিরাপদ খাদ্য নিয়েও কথা বলবো, একটা বিরতি নিয়ে ফিরছি। ধন্যবাদ। হ্যাঁ, দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। দেখছেন বিজনেস টাইমস, আমাদের সঙ্গে আছেন বামার সভাপতি KSM মুস্তাফিজুর রহমান। আমরা নিরাপদ খাদ্য নিয়ে কথা বলছিলাম। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আসলে কীটনাশক ব্যবহারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায়? খুবই ভালো প্রশ্ন করেছেন। কারণ খাদ্যকে নিরাপদ করতে গেলে খাদ্যের মধ্যে যদি কোনো বিষক্রিয়া, যদি টক্সিক উপাদান যায়, সেটার উৎস আপনার রাসায়নিক সার, কীটনাশক এটা হতে পারে। সেই কারণে কীটনাশকের বিধিসম্মত ব্যবহার, মানে ধরুন কীটনাশক ছাড়া তো আপনার কৃষি চাষাবাদ সম্ভব না। পৃথিবীর এমন কোনো কৃষি উৎপাদন করে দেশ পাবেন না যেখানে কীটনাশক ব্যবহার হয় না। না হলে ফসল, ধরেন কিছু কিছু ফসল আছে যেগুলো আপনার শতভাগ একবারে আপনার রোগের কারণে, যেমন আলুতে যদি মরক লাগে আপনি এটা ঠেকাতে পারবেন না, এত শতভাগ ফসল শেষ হয়ে যাবে। তারপরে কিছু কিছু পোকা আছে যেগুলোর আক্রমণে, ধরেন ধান কাটার আগে হয়তো বাদামি গাছ ফড়িং লাগলো, দেখবেন যে মাঠ ফসল খড় হয়ে যাবে, মানে ধান পাবে না। তাহলে এটার ব্যবহারটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেটা এর বিষাক্ততা পরিমাপ করে যেটা ডোজ অনুযায়ী যদি দেয়া হয় এবং যেটা যার উপর অনুমোদিত আছে, এই বিধিসম্মত ব্যবহারটা জুডিশিয়াল ইউজ বলে ইংরেজিতে, আইন সিদ্ধ বা বিধিসম্মত ব্যবহার নিশ্চিত করার জন্য কৃষকদের প্রশিক্ষণ, সেটা কোম্পানির পক্ষ থেকে হতে পারে, সরকারি সম্প্রসারণ কর্মকর্তাদের দ্বারা হতে পারে, এনজিওদের দ্বারা হতে পারে। আপনি তো এই খাতের সাথে জড়িত আছেন। কৃষকদের যেই ট্রেনিং এর বিষয়টা বললেন বা তাদেরকে যেই জ্ঞান দেওয়া বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো, সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে কতটা হয়? সেটা সরকারের তো ট্রেনিং বাজেট আছে। আমরা যেমন বামা থেকেও আমরা ট্রেনিং করি, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিজনেস প্রমোশন কাউন্সিল নামে একটি সংস্থা আছে, যারা হলো এই স্থানীয়ভাবে বালাইনাশক উৎপাদন এবং সম্প্রসারণের জন্য তারা আমাদের অর্থ দিয়ে থাকে। আমরা সারা দেশে প্রতি বছরই ট্রেনিং করে থাকি। ট্রেনিংয়ের পরে সচেতনতা তৈরি করা ছাড়াও আপনার আইন দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যে ফসলে দেবার নিয়ম নাই, সেটা যদি কোনো চাষি ব্যবহার করে, তাহলে এর যথাযথ আইনের প্রয়োগ দ্বারা শাস্তিমূলক ব্যবস্থা পর্যন্ত রাখতে হবে। না হলে আপনি ধরেন এটা একটা বিপর্যয় ঘটে যাবে। আমাদের ফুড চেনের মধ্যে এই টক্সিক ম্যাটেরিয়াল ঢুকে গেলে আপনি নানাবিধ সমস্যা হবে, এটাকে আবার পরিহার করতে পারবেন না। তাহলে বিধিসম্মত ব্যবহার এবং আইনের প্রয়োগ, এটা হলো। আরেকটা হলো খুব ইম্পর্টেন্ট, আপনার স্থানীয়ভাবে উৎপাদন করলে আপনার অনেক টক্সিক পেস্টিসাইড যেগুলো আমদানি করে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা লোকাল প্রোডাকশন করে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, বাজারে নকল ও নিম্নমানের কৃষি উপকরণ আছে, এটা আমরাও জানি, এটা যথেষ্ট উদ্বেগের বিষয়। এটা আসলে বন্ধে কি করণীয়? এটাও আমি একইভাবে বলবো যে আপনি যখনই আমদানি নির্ভর একটি
একটি শিল্প গড়ে উঠবে, সেখানে আপনার এখানে ম্যানিপুলেশন হওয়ার সুযোগটা বেশি। কারণ আমাদের ধরুন চট্টগ্রাম বন্দর দিয়ে যখন কীটনাশক আসে, এটা হাজার হাজার মেট্রিক টন যেগুলো আমদানি হয়ে আসছে, এগুলো কিন্তু মান নিয়ন্ত্রণ করার অবকাঠামো বা এর যে যান্ত্রিক যে সুবিধা, সেটা আমাদের কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি, এবং আমাদের দেশের ল্যাবরেটরি ফ্যাসিলিটিসটাও অত নাই। সেই কারণে যারা প্রতিটা আমদানিকারক এবং উৎপাদনকারী যেই হোক না কেন, তার নিজস্ব ল্যাবরেটরি থাকতে হবে, এবং এই ল্যাবরেটরিতে কি মেশিন থাকবে সেই মেশিনটা নির্দিষ্ট করে দেবে সরকারি সংস্থা, মান নিয়ন্ত্রণকারী সংস্থা, এবং সেই ল্যাবরেটরির মেশিনের যে রিপোর্ট, এই রিপোর্টটা একটা তদারকি সংস্থা থাকতে হবে। সেটা যেমন বামা যেমন আছে, যে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, এটা মাননীয় অর্থমন্ত্রী যেমন এখন বলছেন যে ডিরেগুলেশন, আমাদের বাজেটের অগ্রাধিকার খাত একটি আছে, 10টার মধ্যে একটা আছে যে ডিরেগুলেশন, মানে যে রেগুলেশনটা বিকেন্দ্রীকরণ, সরকারের হাতে না রেখে যদি বামাকেই যদি দেয়া হয় যে আপনারা এই ল্যাবরেটরি রিপোর্টগুলো আপনার অ্যাকুমুলেট করে আপনার সরকারি সংস্থাকে জমা দেবেন, যে তারা যে পণ্য উৎপাদন করছে অথবা যে পণ্য আমদানি হচ্ছে সেটার মানটা যথাযথ আছে কিনা। সেটা নিয়ন্ত্রণ না করলে আপনার সব কিছুর শেষে তো একটা আইন থাকতেই হবে। আপনি ধরেন প্রথমে মোটিভেশন দিলেন, হলো না, আপনি যন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করতে চাইলেন, হইল না, পরিশেষে আপনার একটা কঠিন আইনের মুখোমুখি হতে হবে, তাহলেই আপনার এগুলো নিয়ন্ত্রণে আসবে। কৃষকদেরও একটা সবসময় একটা অভিযোগ আছে ব্যবসায়ীদের মতোই, যে কৃষকের উৎপাদন খরচ অনেক বেশি। কৃষির এই খরচ কমাতে আসলে সরকারের কি ধরনের নীতি সহায়তাটা জরুরি? এটা প্রথমত কৃষকের খরচ হয় কিভাবে, যেমন ধরুন বীজ তাকে কিনতে হয় প্রাইভেট সেক্টর থেকে, আবার বিএডিসি বীজ দিচ্ছে, তারপরে জমি প্রস্তুত করতে, তারপরে তার সার, বীজ, কীটনাশক, এগুলো সবগুলো উপকরণই কিন্তু আমাদের আমদানি করে আনতে হচ্ছে। আপনি যে যান্ত্রিকীকরণ করবেন পুরোটাই আমদানি নির্ভর। আপনি বীজ, বিএডিসি কিছু উৎপাদন করে, বেসরকারি কোম্পানি কিছু উৎপাদন করে, কিন্তু মাতৃতান্ত্রিক বীজ যেটা আপনার উচ্চ ফলনশীল, যেগুলো উচ্চ ফলনশীল না, সঠিক ভাষায় বলতে গেলে হাইব্রিড এবং সুপার হাইব্রিড বলতে হবে, তাদের কিন্তু প্যারেন্ট ধানেরও কিন্তু বাপ মা আছে, এই বাপ মা থাকে অন্য দেশে, আপনি তার কাছ থেকে প্রতি বছরের রয়্যালটি দিয়ে করছেন, এগুলো আমাদের স্থানীয়ভাবে করতে হবে। রাসায়নিক সার আপনি লক্ষ লক্ষ মেট্রিক টন আপনি বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসছেন, এটা বেসরকারি খাতে দিয়ে দেন, বেসরকারি খাতে দিয়ে দরকার হলে আমাদের দেশের শিল্পকে আমরা ভর্তুকি দেব, আমরা অন্য দেশের শিল্পকে কেন ভর্তুকি দেব? ফলে আপনার এখানে সরকারি সংস্থা সারের যদি বাণিজ্য করে, তাহলে এটার মধ্যে বেসরকারিতে দিয়ে পরীক্ষামূলক দেখা যেতে পারে যে আমরা হয়তো কিছু 20% রাসায়নিক সার যেটা সরকার আমদানি করে নিয়ে আসে, এটা বেসরকারি খাতে ছেড়ে দেয়। এইভাবে ধীরে ধীরে আমরা 10 বছরের একটা পরিকল্পনা করতে পারি যে আমরা কোন কিছু সার আছে যেটা আপনি উৎপাদন করতে পারবেন না, সেটা আমদানি করতে হবে। এটা খনিজ পদার্থ, যেমন মিউরেট অফ পটাশ, এটা কানাডা, তারপরে রাশিয়া, এদের কাছেই অধিকাংশ রয়ে গেছে। ফসফেটিক ফার্টিলাইজার মিডল ইস্টের আপনার মরক্কো আছে, জর্ডান আছে, সৌদি আরব আছে, বিভিন্ন দেশে আছে, তাদেরকে যদি আমাদের দেশে নিয়ে আসতে পারি, বিনিয়োগটাকে যদি তাকে আকর্ষণীয় করে দেওয়া যায়, এটা তো ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, যে আমরা কিছু তাদেরকে দেব। বাইলেটারাল রিলেশনশিপ কাকে বলে? বাইলেটারাল এগ্রিমেন্ট তো দুই দেশের মধ্যে, সেগুলো আমরা করতে হবে। একদমই শেষের দিকে চলে আসছি, ছোট করে একটু বলবেন যে কৃষি ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করে টেকসই উৎপাদনটা আসলে কিভাবে নিশ্চিত করা যায়? খুবই ছোট করে আপনি পরিবেশকে ঠিক রাখার জন্য পরিবেশকে ছাড় দেবার কোনো সুযোগ নেই, আর যখনই আপনি আমদানি করে নিয়ে আসবেন এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। ছোট করে বললে লোকাল ইন্ডাস্ট্রি করতে হবে, লোকাল ইন্ডাস্ট্রিকে সুরক্ষা দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিজনেস টাইমসে আজকের অতিথি ছিলেন বামার সভাপতি KSM মোস্তাফিজুর রহমান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।